ফেনীর সোনাগাজীর বহুল আলোচিত মাদ্রাসা ছাত্রী নুসরাত হত্যা মামলায় বরখাস্ত অধ্যক্ষ সিরাজউদ্দৌলা সহ দুজনকে মৃত্যুদণ্ড, ১০ জন খালাস ও ৪ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন হাইকোর্ট। দুপুরে বিচারপতি বিশ্বদেব চক্রবর্তী ও বিচারপতি KM রাশেদুজ্জামান রাজার হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। এই মামলায় 2019 সালে 24 অক্টোবর 16 জনকে মৃত্যুদণ্ড দেন ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। মামলার নথি অনুযায়ী 2019 সালে 27 মার্চ নিজ অফিস কক্ষে নুসরাতের শ্লীলতাহানি করেন মাদ্রাসার তৎকালীন অধ্যক্ষ সিরাজউদ্দৌলা। এ ঘটনায় মামলা হলে তাকে গ্রেপ্তার করা হয়। মামলা তুলে না নেওয়ায় 6 এপ্রিল মাদ্রাসার ছাদে ডেকে নিয়ে নুসরাতের হাত পা বেঁধে গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয় অধ্যক্ষের অনুগতরা। ঢাকা মেডিকেলে বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় ওই বছরের 10 এপ্রিল মৃত্যু হয় নুসরাতের। দর্শক, নুসরাত হত্যা মামলা ও রায় নিয়ে আলোচনা করতে নিউজরুম থেকে যুক্ত হচ্ছেন গ্রিন টিভির যুগ্ম বার্তা সম্পাদক মোহাম্মদ ওয়ালিউল্লাহ। ওয়ালিউল্লাহ, নুসরাত হত্যার আদ্যপ্রান্ত এবং রায় ন্যায় বিচার নিশ্চিত হয়েছে কিনা কি মনে হচ্ছে আপনার, বিস্তারিত জানাবেন। জুলফিকার, আপনাকে ধন্যবাদ। নিউজরুম থেকে স্বাগত জানাচ্ছি মোহাম্মদ ওয়ালিউল্লাহ। আপনি যেমনটি বলছিলেন, আমাকে প্রশ্ন করেছিলেন এবং যে খবরটি প্রচারিত হলো, অর্থাৎ আপনি জানেন এবং সারা দেশ জানে যে আজকে আলোচিত নুসরাত হত্যা মামলার রায় ঘোষণা হয়েছে। আপিল বিভাগ তার ডেথ রেফারেন্স এবং আসামিদের করা আপিলের রায়ের বিরুদ্ধে আজকে হাইকোর্ট রায় ঘোষণা করেছে। এর আগে 20 আগস্ট শুনানি শেষ হয়েছিল, আজকে রায় ঘোষণার তারিখ ধার্য ছিল। সেই অনুযায়ী 12টা 50-এ রায় ঘোষণা করা হয়। আমি যদি বলি যে যারা এই নুসরাত হত্যা মামলার যে 16 জন আসামি ছিল, সে 16 জন আসামির মধ্যে প্রধান আসামি অধ্যক্ষ ছিল, যে অধ্যক্ষ তৎকালীন শ্রেণী সহ আরেকজনকে অর্থাৎ 2 জনকে ফাঁসি, 4 জনকে যাবজ্জীবন এবং 10 জনকে অভিযোগ প্রমাণিত না হয় বেকসুর খালাস দেওয়া হয়েছে। এটি হচ্ছে আজকে রায়ের বিষয়। অর্থাৎ আমি যদি শুরু থেকে বলি জুলফিকার, আপনি জানেন যে নথি অনুযায়ী যদি বলি 2019 সালে 27 মার্চ নুসরাত তার যে সোনাগাজী আলিয়া ফাজিল মাদ্রাসায় উনি পড়ালেখা করতো, সেই মাদ্রাসার যে অধ্যক্ষ সিরাজউদ্দৌলা তাকে শ্লীলতাহানি করেন। এই কারণে তার নুসরাতের মা বাদী হয়ে এটি মামলা করেন তার বিরুদ্ধে। মামলায় তাকে গ্রেফতার করা হয়। পরে তিনি ক্ষুব্ধ হয়ে এই মামলা তুলে নেওয়ার জন্য অভিযোগ করেন, কিন্তু মামলা তুলে নেওয়া হয় না। পরে হচ্ছে 6 এপ্রিল নুসরাতকে পরীক্ষার হল থেকে ডেকে নিয়ে অধ্যক্ষ এবং তার সহযোগী যারা ছিল ছাদে নিয়ে তার হাত পা বেঁধে গায়ে কেরোসিন ঢেলে তাকে হত্যা করা হয়, অর্থাৎ তিনি আগুন দেওয়া হয়। এরপরে তাকে হসপিটালে নিয়ে গেলে সে 4-5 দিন অর্থাৎ চিকিৎসাধীন থাকা অবস্থায়, প্রাথমিক অবস্থায় স্থানীয়ভাবে চিকিৎসা দেয়, পরে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে নিয়ে আসলে 10 এপ্রিল নুসরাত মৃত্যুবরণ করে। তারপরে নুসরাতের বড় ভাই মাহমুদুল হাসান নোমান বড় ভাই বাদী হয়ে এই মামলা করেন। মামলায় যেখানে 16 জনকে আসামি করা হয়, নিম্ন আদালত সেই 16 জনকে মৃত্যুদণ্ড দিয়েছিল 2019 সালে। তো এটির পক্ষে অর্থাৎ তার পরিবার সন্তুষ্ট ছিল, দেশবাসী সন্তুষ্ট ছিল এবং আজকে রায়ের আগে তার পরিবারকে জানানো হয়েছিল এবং তারা বলেছিল যে তারা প্রত্যাশা করে যে তাদের রায়টা মানে নিম্ন আদালত যে রায় দিয়েছে সেটি উচ্চ আদালত বহাল রাখবে। কিন্তু আমরা শেষ পর্যন্ত যেটি দেখেছি সেটি হচ্ছে যে 2 জনকে ফাঁসি, 4 জনকে যাবজ্জীবন এবং 10 জনকে বেকসুর খালাস দিয়েছে। এই কারণে তার পরিবার হচ্ছে নিরাপত্তার কথা বলেছে। তার পরিবার যে যেহেতু আদালতের রায় হবে তাহলে নিরাপত্তার ব্যাপারে তারা সন্তুষ্ট ছিল। তারপরে বলেছে যে আমাদের আরও বেশি নিরাপত্তার দরকার। কিন্তু এখন যেটি হয়েছে, এই রায়ের ঘোষণার পরে তার পরিবার মোটামুটি এই ধরনের প্রতিক্রিয়া ব্যক্ত করেছে যে 10 জনকে খালাস দেওয়ার কারণে তাদের পরিবার অর্থাৎ নুসরাতের পরিবার এবং যারা এই মামলার সাক্ষী রয়েছে তাদের ব্যাপারে আরও নিরাপত্তা চেয়েছে। এবং সাধারণ জনগণের প্রতিক্রিয়া এখনও না জানা গেলেও যেটি আমরা জানতে পেরেছি বা জানা যায় যে সাধারণ মানুষ চায় যে এই মামলার একটি সঠিক মানে দ্রুত রায় কার্যকর হবে, যাতে এই ধরনের অপরাধ করতে আর কেউ সাহস না পায় আগামীতে। জি জুলফিকার, এই ছিল আমার কাছে। আপনাকে ধন্যবাদ। ফিরছি স্টুডিওতে। ওয়ালিউল্লাহ, আপনাকে ধন্যবাদ নুসরাত হত্যার রায়ের বিষয়ে আমাদেরকে বিস্তারিত জানানোর জন্য। যাচ্ছি পরের সংবাদে। জাতিসংঘের 81তম সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী 21 সেপ্টেম্বর নিউ ইয়র্কে পৌঁছানোর কথা রয়েছে তার। জাতিসংঘ অধিবেশনে ভাষণ দেওয়ার পাশাপাশি সাইডলাইন বৈঠক ও বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন সরকার প্রধান। সবকিছু ঠিক থাকলে 8 থেকে 10 দিন যুক্তরাষ্ট্রে থাকবেন প্রধানমন্ত্রী। বিস্তারিত জানাচ্ছেন শিপন হালদার।
প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন যুক্তরাষ্ট্র সফর ঘিরে এরই মধ্যে ব্যস্ততা শুরু হয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ে। জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে আগামী ২১ সেপ্টেম্বর নিউ ইয়র্কে পৌঁছানোর কথা রয়েছে সরকার প্রধানের। সূত্র বলছে, অধিবেশনে ভাষণ দেওয়ার পাশাপাশি বিভিন্ন সাইড ইভেন্ট ও গুরুত্বপূর্ণ বৈঠকেও অংশ নিতে পারেন তিনি। সরকার প্রধান হিসেবে এটিই হবে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে তারেক রহমানের প্রথম বক্তব্য। এর আগে ২০০৬ সালে বিএনপি নেতৃত্বাধীন জোট সরকারের সময় যুক্তরাষ্ট্র সফর করেছিলেন তিনি। দীর্ঘ ২ দশক পর আবারও ওয়াশিংটন নিউ ইয়র্ক সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী। তবে জাতিসংঘ অধিবেশনে যোগ দেওয়ার আগে আপাতত অন্য কোনো দেশ সফরের পরিকল্পনা নেই তার। সবকিছু ঠিক থাকলে সফরটি হতে পারে ৮ থেকে ১০ দিনের। এবারে জাতিসংঘ সাধারণ পরিষদের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল, সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। ফলে একই সময়ে জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি হিসেবে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এবং সরকার প্রধান হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতি বাংলাদেশের কূটনীতির জন্য একটি গুরুত্বপূর্ণ বার্তা বহন করতে পারে, এমনটাই মনে করছেন বিশ্লেষকেরা। প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের মধ্যেও তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ। যুক্তরাষ্ট্র বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠন এরই মধ্যে প্রস্তুতি শুরু করেছে। দীর্ঘ ২ দশক পর তারেক রহমানের যুক্তরাষ্ট্র সফর শুধু রাজনৈতিকভাবে নয়, কূটনৈতিকভাবেও গুরুত্বপূর্ণ। জাতিসংঘের সাধারণ পরিষদের মঞ্চে বাংলাদেশের অবস্থান তুলে ধরার পাশাপাশি বিভিন্ন দেশের সরকার ও প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের সুযোগ তৈরি হবে। এবারে নিউ ইয়র্ক সফরে জাতিসংঘের মঞ্চে প্রধানমন্ত্রীর বক্তব্য এবং আন্তর্জাতিক নেতাদের সঙ্গে সম্ভাব্য বৈঠক বাংলাদেশের পররাষ্ট্রনীতির জন্য নতুন কোনো বার্তা নিয়ে আসে কিনা, সেটি এখন দেখার বিষয়। শিপন হালদার, গ্রিন নিউজ, ঢাকা। নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদনের নতুন মডেল চালুর উদ্যোগ নিয়েছে সরকার। সৌর বিদ্যুৎ ভিত্তিক বেসরকারি বিদ্যুৎ কেন্দ্র থেকে বিদ্যুৎ বিক্রির ট্যারিফ ইউনিট প্রতি ৬ টাকা ৪৮ পয়সা নির্ধারণের সুপারিশ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। পাশাপাশি বিতরণ চার্জ ধরা হয়েছে গড়ে ১ টাকা ১৭ পয়সা। তবে গ্রাহক পর্যায়ে মডেল কতটা প্রতিযোগিতামূলক হবে সেটি একটি বড় প্রশ্ন। বিস্তারিত জানাচ্ছেন কামরুল হাসান। বাংলাদেশের বিদ্যুৎ খাতে নতুন এক ধারণা মার্চেন্ট পাওয়ার প্লান্ট। নবায়নযোগ্য জ্বালানিকে সামনে রেখে বেসরকারি উদ্যোক্তাদের এমন বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের সুযোগ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এই ব্যবস্থায় বিদ্যুৎ কেন্দ্রের মালিক নিজের পছন্দের গ্রাহকের কাছে সরাসরি বিদ্যুৎ বিক্রি করতে পারবেন। তবে বিদ্যুৎ পৌঁছে দিতে ব্যবহার করতে হবে সরকারি সঞ্চালন ও বিতরণ অবকাঠামো। এর জন্য নির্ধারিত হারে দিতে হবে সঞ্চালন ও বিতরণ চার্জ। সম্প্রতি অনুষ্ঠিত শুনানিতে সৌরবিদ্যুৎ ভিত্তিক বেসরকারি বিদ্যুৎ কেন্দ্রের জন্য ইউনিট প্রতি ৬ টাকা ৪৮ পয়সা ট্যারিফের সুপারিশ করেছে কারিগরি মূল্যায়ন কমিটি। আর গড় বিতরণ চার্জ প্রস্তাব করা হয়েছে ১ টাকা ১৭ পয়সা। তবে সরকারি বিতরণ কোম্পানিগুলো এসব বেসরকারি বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদিত মোট বিদ্যুতের সর্বোচ্চ ২০% কিনতে পারবে। কারিগরি কমিটির হিসেবে সংশ্লিষ্ট বিদ্যুৎ কেন্দ্রটির নিট স্থায়ী সম্পদের মূল্য ৩২৬ কোটি ৮,৫০,০০০ টাকা। এর সঙ্গে নিয়ন্ত্রক কার্যকরী মূলধন ৪৪ কোটি ৭২,৪০,০০০ টাকা যোগ করে মোট ভিত্তিমূল্য ধরা হয়েছে ৩৭০ কোটি ৮,৯০,০০০ টাকা। এর উপর ৮.৯৬% হারে মুনাফা, জনবল, মেরামত, প্রশাসনিক ব্যয় ও অপচয়সহ মোট রাজস্ব চাহিদা দাঁড়িয়েছে প্রায় ৫৯ কোটি ৫৭ লাখ টাকা। অন্যান্য আয় বাদ দিয়ে নিট রাজস্ব দাঁড়িয়েছে ৫৯ কোটি ৪৭,৪০,০০০ টাকা। আর কেন্দ্রটির নিট বিদ্যুৎ উৎপাদন ধরা হয়েছে ৯ কোটি ১৮,৪০,০০০ ইউনিট। বিশেষজ্ঞদের মতে মার্চেন্ট পাওয়ার প্ল্যান্টের মাধ্যমে বিদ্যুৎ খাতে বেসরকারি বিনিয়োগ বাড়ার পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারও বাড়তে পারে। তবে নির্ধারিত ট্যারিফ, বিতরণ চার্জ এবং গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম সব মিলিয়ে এই মডেল কতটা প্রতিযোগিতামূলক হবে সেটাই এখন বড় প্রশ্ন। কামরুল হাসান, গ্রিন নিউজ, ঢাকা। বাংলাদেশ ভারতের রাজনৈতিক টানাপোড়েন থাকলেও এর প্রভাব অর্থনীতিতে পড়বে না বলে জানালেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে ব্রিফিংয়ে তিনি বলেন, পারস্পরিক নির্ভরশীলতাই দীর্ঘমেয়াদী সমাধান।
উন্নয়নের জন্য দুই দেশই একে অন্যের উপর নির্ভরশীল। বাণিজ্যের মাধ্যমে সাধারণ মানুষের প্রত্যাশা পূরণ সম্ভব। তরুণ প্রজন্মের আকাঙ্ক্ষা বুঝে পারস্পরিক নির্ভরতার সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার উপর গুরুত্বারোপ করেন দীনেশ ত্রিবেদী। টানা গ্যাস সংকটে সাভারে বহু কারখানায় বন্ধ রয়েছে উৎপাদন। মধ্যরাত থেকে ভোর পর্যন্ত চাপ থাকলেও দিনের পুরোটা সময়ই থাকছে না গ্যাস। এতে রান্নাবান্না সামলাতে বাধ্য হয়ে বৈদ্যুতিক চুলা বা সিলিন্ডার ব্যবহার করছেন গৃহিণীরা। গ্যাস সংকটে স্থবিরতা নেমেছে সিএনজি স্টেশনে। যদিও সব অভিযোগ নিয়ে কথা বলতে নারাজ তিতাস কর্মকর্তারা। সাভার থেকে সোহেল রানা জয়ের প্রতিবেদন, জানাচ্ছেন মৌসুমী মৌ। সাভার পৌরসভার কলেজ রোডের একটি বাড়ির চিত্র এটি। দিন কিংবা রাত কোনো সময়ে গ্যাসের দেখা মিলছে না, তাই রান্না করা হচ্ছে মাটির চুলায়। কেউ কেউ ব্যবহার করছেন সিলিন্ডার ও বৈদ্যুতিক চুলা। কিন্তু নিয়মিত গ্যাস বিল দেওয়া সহ জ্বালানিতে খরচ বাড়ায় ক্ষুব্ধ গ্রাহকরা। গ্যাস না থাকলে পোলাভানে রান্ধতে বাইরে খিলে বিখে পোলাভান অফিস করবি কিভাবে? রান্না বসাইছি, ভাতরা বলো কাইসেও 9:30 গ্যাস গেছি গিয়া। তো কি অবস্থা, আবার লাকড়িতে দিতে হয়। গ্যাস থাকে না, আবার কারেন্ট থাকে না, মানে চাকরি বাকরি করি আমরা, রাঁধতে পারি না ঠিক মতো। একই অবস্থা সিএনজি স্টেশনগুলোর। আমিনবাজার, হেমায়েতপুর ও সাভার পৌরসভার 7টি সিএনজি স্টেশনের মধ্যে 5টিতে গ্যাসের চাপ থাকে না। এতে ভোগান্তির পাশাপাশি আয় কমে যাওয়ায় বিপাকে চালকরা। গ্যাসের অবস্থা খুব খারাপ। এই গ্যাসটার নিয়ে আমরা কোনো গাড়ি চালাইতে পারতেছি না। রাত দিন 24 ঘন্টা একটা পাম্পে ঢুকলে আমাদের মনে করেন 4 ঘন্টা 5 ঘন্টা চলে আসে। ব্যবসায়ী জানান, সাধারণ সময়ের চেয়ে কয়েক গুণ কমে গ্যাসের চাপ 2 থেকে 3 PSI-তে নেমে এসেছে। ফলে বিকল্প জ্বালানি দিয়ে উৎপাদন করায় খরচ বাড়ায় দীর্ঘমেয়াদী ক্ষতির মুখে শিল্প মালিকরা। বিদ্যুৎ বিভ্রাটের কারণে আমাদের প্রসেস লসটা খুব বেশি হয়ে যাচ্ছে, ব্যয়ভারটা বেড়ে যাচ্ছে। হ্যাঁ, বিদ্যুতের যে অবস্থা, এতে করে বিজনেস করা খুব কঠিন হয়ে গেছে। জানতে চাইলে এসব অভিযোগ নিয়ে কথা বলতে রাজি না সাভার তিতাসের কোনো কর্মকর্তা। মৌসুমী মৌ, গ্রিন নিউজ ডেস্ক। এদিকে লোডশেডিংয়ের যন্ত্রণার পাশাপাশি প্রিপেড মিটারের ভুতুড়ে বিলে দিশেহারা সাভার আশুলিয়ার মানুষ। কিন্তু প্রিপেড মিটারের এমন অসঙ্গতির বিষয়ে কোনো তথ্য নেই বিদ্যুৎ বিভাগের কাছে। প্রতিনিধি ফরহাদ হোসেনের প্রতিবেদন, জানাচ্ছেন মৌসুমী মৌ। প্রিপেড মিটারে নিয়মিত করা হচ্ছে রিচার্জ, কিন্তু কয়েকদিন না যেতেই ব্যালেন্স শেষ। আবার বিদ্যুৎ ব্যবহারের পরিমাণের সঙ্গে মিটারে টাকা কাটার কোনো মিল নাই, এমন অভিযোগ সাভার আশুলিয়ার বেশ কয়েকজন গ্রাহকের। রাত দিন 24 ঘন্টার মধ্যে কারেন্ট থাকে না, মনে করেন 7 ঘন্টা 6 ঘন্টা, তো বিল তো সমানই আসতেছে, বরং বেশি আসতেছে। এই জিনিসটাও হতাশ। আগেকার যে মিটারগুলা ছিল সেগুলা অনেক ভালো ছিল, এখন যে মিটারগুলা হয়েছে আসলে সেগুলা মানে অতিরিক্ত টাকা ভরা লাগে, অতিরিক্ত বিল আসে, তো এগুলা আসলে আমাদের অনেক সমস্যা হচ্ছে। গ্রাহকদের অভিযোগ, বিদ্যুৎ ব্যবহারের পাশাপাশি বিভিন্ন ধরনের চার্জ ও কর্তনের কারণে দ্রুত কমে যাচ্ছে মিটারের ব্যালেন্স। উল্টা পাল্টা বিলে বেশি আসে এই মাসে, কিছু না চালাইয়া যখন এত টাকা বিলে চালাইলে এই মাসে কত। বিদ্যুৎ কর্মকর্তা বলেন, জানা মতে এমন কোনো তথ্য নেই যে কোথাও ভুতুড়ে বিল তৈরি হচ্ছে। আমরা তো রিডিং দেখে বিল করি, আপনার মিটারের রিডিং এর সাথে যদি অফিস থাকে আমি তদন্ত করে ব্যবস্থা নেব। মিটার আছে বাড়িতে, প্রত্যেকের মিটার আছে, আমি তো অনুমান করে বিল করার কোনো সুযোগ নাই। প্রিপেড মিটারের উদ্দেশ্য ছিল বিদ্যুৎ ব্যবহারের স্বচ্ছতা ও গ্রাহকের ভোগান্তি কমানো, কিন্তু এই মিটারই এখন গ্রাহকদের গলার কাটা। মৌসুমী মৌ, গ্রিন নিউজ ডেস্ক। দর্শক, সাভার থেকে লোডশেডিংয়ের বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী সোহেল রানা জয়। জয়, সাভারে গ্যাস সংকটের ভোগান্তি সহ সার্বিক বিষয় আমাদের জানাবেন। এখান থেকে যদি আমি আপনাদেরকে এখানে প্রায় এখানে সাভারের যতটুকু গ্যাস পাওয়া যায়, এখানে কিন্তু সকাল গাড়ি সিরিয়াল ধরে এখান থেকে গ্যাস। এছাড়াও আমি আরেকটি কথা বলি যে বিদ্যুৎ এখানে নিয়মিত না থাকায় কিন্তু গ্যাসের কিন্তু দেখা দিয়েছে। আমি যদি একটি ভাইয়ের সাথে কথা বলি যে ভাই কি ধরনের মনে হচ্ছে আপনারা এই গ্যাসের
জয়, আপনাকে ধন্যবাদ। দর্শক, জামালপুরের লোডশেডিংয়ের খবর জানাতে আমাদের সাথে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী মেহেদি হাসান। মেহেদি, জেলায় লোডশেডিংয়ের মাত্রা কেমন জানাবেন, কি বলছে বিদ্যুৎ বিভাগ, বিস্তারিত জানাবেন। ধন্যবাদ দীপিকা। আমি গ্যাস ও বিদ্যুতের সংখ্যা জনগণকে সাধারণ জনগণের গত 15 দিন যাবৎ জামালপুরে একটি স্টেশন, সেখানে কিন্তু গ্যাস সংকটের কারণে আমরা দেখতে পাচ্ছি সকাল থেকে রাত পর্যন্ত সেখানে যে চালিত যে যানবাহন রয়েছে সেখানে কিন্তু দীর্ঘ একটি লাইন আমরা দেখতে পাচ্ছি সবসময়, এবং বিভিন্ন যারা যান দ্বিগুণ ভাড়া হচ্ছে। পাশাপাশি জামালপুরে যে বিদ্যুৎ প্রকল্প সেটি কিন্তু ভালো হচ্ছে। সুন্দর কেন্দ্র থেকে 3বার দিনের কারেন্ট চলে গেলেও ইউনিয়ন পর্যায়ে প্রায় 15 থেকে 16 ঘন্টা পর্যন্ত আমরা বিদ্যুৎ পেয়েছি। অনেক ক্ষেত্রে বিদ্যুৎ থাকছে না, যার কারণে বিদ্যুৎ থেকে শুরু করে কিছু মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছেন, এবং ইতিমধ্যেই হাসপাতাল কেন্দ্রিক এই ব্যবসা গরমে অসুস্থ হয়ে যাচ্ছেন শিশু ও বৃদ্ধরা। সবকিছু মিলিয়ে জামালপুর বাসী প্রত্যাশা করছেন দ্রুত সময়ের মধ্যেই গ্যাস এবং বিদ্যুতের যে সংকট সেটি নিরসনে সরকার থেকে শুরু করে সব কর্তৃপক্ষ দ্রুত সময়ের মধ্যে কাজ করবেন এবং এই নাজেহাল থেকে মুক্তি দিবেন। এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। মেহেদি, আপনাকে ধন্যবাদ। দেশের বিভিন্ন জেলায় বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। রোগীর চাপ বাড়ায় সেবা দিতে বেগ পেতে হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষকে। ডেঙ্গু মোকাবিলায় মশার প্রজনন স্থল ধ্বংসের পাশাপাশি জনসচেতনতার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদন জানাচ্ছেন জেরিন জামান। বরগুনায় জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন 754 জন। চিকিৎসার পর হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 701 জন। বাকিরা এখনও চিকিৎসাধীন। সবশেষ 24 ঘন্টায় বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে 30 জন। পরীক্ষায় দেখছে যে তোমার ডেঙ্গু রোগ শুরুতে আইছে, এখন তোমার হাসপাতালে ভর্তি হতে চাঁদপুরে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। এ পর্যন্ত চিকিৎসা নিয়েছেন 347 জন। হাসপাতালে বাড়ছে রোগীর আনাগোনা। নরসিংদী সদর এবং 100 শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে 53 জন ডেঙ্গু রোগী ভর্তি আছে। এর মধ্যে সবশেষ একদিনে ভর্তি হয়েছে 15 জন। সিভিল সার্জন কার্যালয় জানায়, জানুয়ারি থেকে এখন পর্যন্ত চিকিৎসা নিয়েছে 522 জন ডেঙ্গু রোগী। টাঙ্গাইলের ঘাটাইলেও বাড়ছে ডেঙ্গু। গত 2 মাসে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শনাক্ত হয়েছেন 58 জন রোগী। পৌরসভার দায়িত্বে যারা আছেন তাদেরকে আমি অনুরোধ করব, আপনারা মেডিসিন দিয়ে অতি দ্রুত এই ডেঙ্গু নিধন শুরু করে দেন। যারা আমরা জনগণ আছি, আমরা সকলেই এই ডেঙ্গু রোগ নিয়ে আতঙ্ক আছি। ডেঙ্গু মোকাবিলায় কাজ করছে স্বাস্থ্য বিভাগ। ব্যাপারে আমরা সতর্ক আছি। এছাড়া আমাদের সাথে পৌরসভাও কাজ করছে। আমরা প্রতি শনিবার সাপ্তাহিক পরিষ্কার পরিচ্ছন্নতা দিবস বা বিশেষ অভিযান পরিষ্কার ডেঙ্গি বিরোধী অভিযান আমরা চালাচ্ছি। ডেঙ্গু প্রতিরোধের কার্যক্রম স্বাস্থ্য বিভাগ সহ এবং জেলা প্রশাসন সহ জেলা পুলিশ প্রশাসন সহ আমি বলবো পৌরসভা সহ সবার সমন্বিত প্রয়াসে ডেঙ্গুটাকে একটা নিয়ন্ত্রণাধীন অবস্থায় নিয়ে আসা গেছে। ডেঙ্গুর বিস্তার রোধে মশার প্রজননস্থল ধ্বংসে কার্যকর উদ্যোগ নেওয়ার পাশাপাশি সবাইকে সচেতন হওয়ার তাগিদ দিয়েছেন সংশ্লিষ্টরা। জেরিন জামান, গ্রিন নিউজ ডেস্ক। টানা লোডশেডিংয়ের কারণে সংকটে পড়েছে মৌলভীবাজারের চা শিল্প। দিনে গড়ে 7 থেকে 8 ঘন্টা বিদ্যুৎ না থাকায় স্বাভাবিক সক্ষমতার চেয়ে প্রায় 40% কমেছে উৎপাদন। এতে প্রতিনিয়ত নষ্ট হচ্ছে কাঁচা পাতা। মৌলভীবাজার থেকে পাঠানো প্রতিবেদন জানাচ্ছেন জেরিন জামান। তীব্র লোডশেডিংয়ের মুখে দেশের অন্যতম প্রধান অর্থনৈতিক খাত চা শিল্পে স্থবিরতা নেমে এসেছে মৌলভীবাজারে। জেলার 93টি চা বাগান থেকে দেশের প্রায় 64% চা উৎপাদিত হয়। কিন্তু ভরা মৌসুমে বিদ্যুৎ সংকটের কারণে কারখানাগুলোর উৎপাদন সক্ষমতা কমেছে প্রায় 40%। নির্দিষ্ট সময়ে প্রক্রিয়াজাত করতে না পারায় নষ্ট হচ্ছে কোটি টাকার কাঁচা পাতা।
ঘন ঘন বিদ্যুৎ আসা যাওয়ায় চায়ের গুণগত মান ধরে রাখা কঠিন হয়ে পড়েছে। উৎপাদন সচল রাখতে বাধ্য হয়ে জেনারেটর চালাতে হচ্ছে বাগান কর্তৃপক্ষকে। ফলে অস্বাভাবিক হারে বাড়ছে জ্বালানি খরচ, যা উৎপাদন ব্যয়কে নিয়ে যাচ্ছে সাধারণ সীমার বাইরে। লোডশেডিংটা একটু কমানোর জন্য আমরা ওদের কাছে একটা রিকোয়েস্ট করি, যেহেতু আমাদের এটা পচনশীল একটা চা, আপনার বেশিক্ষণ কারেন্ট না থাকলে পাতাটা পচে যায়। শুধু আমাদের না, অনেক চা বাগানের এটা ক্ষতির কারণ হচ্ছে যে বিদ্যুৎ পর্যাপ্ত আমরা পাচ্ছি না। বিদ্যুৎ সংকটের এই নেতিবাচক প্রভাব পড়েছে সাধারণ চা শ্রমিকদের জীবনেও। দীর্ঘ সময় বিদ্যুৎহীনতায় একদিকে যেমন ব্যাহত হচ্ছে তাদের দৈনন্দিন জীবন ও সন্তানদের পড়াশোনা, অন্যদিকে মাস শেষে গুনতে হচ্ছে সমপরিমাণ বিদ্যুৎ বিল। চা উৎপাদন প্রসেস এটা কিন্তু কন্টিনিউয়াস প্রসেস। এখানে প্রসেসের মাঝখানে যদি কোনো সময় বিদ্যুৎ বিভ্রাট হয় বা কারেন্ট না থাকে, তাহলে কিন্তু এটা ডিরেক্টলি আপনার চার গুণগত মানের মধ্যে আপনার আপনার এফেক্ট আসে। চলতি বছর 10 কোটি 40 লাখ কেজি চা উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জন নিয়েও তৈরি হয়েছে শঙ্কা। ভালো বিদ্যুৎ পাচ্ছে চা বাগানগুলোতে, তারপরেও কিছুটা বিদ্যুতের ঘাটতি থাকায় বা আমরা অনেক সময় আমাদের অনিচ্ছাকৃত কিছু লোডশেডিং করতে হচ্ছে। বিদ্যুৎ সংকট সমাধানে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দিয়েছে বাংলাদেশ চা বোর্ড। সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের সাথে প্রয়োজনীয় সমন্বয় সবকিছুর জন্যই বাংলাদেশ চা বোর্ডের কর্মকর্তাগণ সবসময় সহযোগিতা করছেন এবং সহযোগিতা করবেন ভবিষ্যতে ইনশাআল্লাহ। দেশের অন্যতম শীর্ষ এই বৈদেশিক মুদ্রা অর্জনকারী খাতের সুরক্ষায় দ্রুত কার্যকর পদক্ষেপ দেখতে চান সংশ্লিষ্টরা। জেরিন জামান, গ্রিন নিউজ ডেস্ক। দর্শক, লোডশেডিংয়ের খবর থেকে রেহাই পাচ্ছে না রাজবাড়ীর মানুষও। এ নিয়ে জানবো সহকর্মী সোহাগ মিয়ার কাছে। সোহাগ, জেলার লোডশেডিংয়ের সার্বিক চিত্র এবং কর্তৃপক্ষ কি বলছেন বিস্তারিত জানাবেন। ধন্যবাদ জুলফিকার। আমি এই মুহূর্তে আছি রাজবাড়ী জেলা শহরে। জুলফিকার, আপনাকে একটি তথ্য জানিয়ে রাখি, সেটা হচ্ছে রাজবাড়ীতে সারা দেশের ন্যায় ঘন ঘন লোডশেডিং শুরু হয়েছে। এই লোডশেডিং এর প্রভাব পড়েছে জেলা জুড়ে। বিশেষ করে রাজবাড়ী জেলায় যে শিল্প অঞ্চলগুলো রয়েছে, যে শিল্প খাতগুলো রয়েছে, সেগুলো কিন্তু বেশিরভাগ টাকা বন্ধ থাকে একমাত্র এই বিদ্যুতের কারণে। বিদ্যুতের এমন অবস্থা হয়েছে যে বিদ্যুতের কারণে যে হাসপাতালে রোগীগুলো রয়েছে, এই রোগীগুলো জেলায় সরবরাহ করতে পারছে না। তবে বিদ্যুৎ বিভাগের যিনি আবাসিক এক্সপার্ট রয়েছেন মামুন সাহেব, আমরা তার সাথে কথা বলেছি। মামুন সাহেব যে তথ্যটি দিয়েছেন সেটি হচ্ছে রাজবাড়ীতে প্রত্যেক দিন 100 মেগাওয়াট বিদ্যুৎ প্রয়োজন হচ্ছে, যেটি তিনি দাবি করছেন যে আপাতত স্বাভাবিক থাকলেও এখন কিন্তু 75 মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ চলছে। 25 মেগাওয়াট বিদ্যুৎ কিন্তু ঘাটতি থাকার কারণেই এই লোডশেডিং এর এই অবস্থাটি দেখা দিয়েছে। লোডশেডিং এর কারণে এখন যে ধানের মৌসুম চলছে, বীজ লাগাচ্ছে কৃষকরা, এই বীজ রোপণের জন্য কিন্তু প্রচুর কৃষি রেখে পানি উত্তোলন করতে হচ্ছে পাম্প থেকে। এই পানি কিন্তু উৎপাদন কিন্তু এই জেলায় সংকট দেখা দিয়েছে। তো একের পর এক কিন্তু জেলা জুড়ে কিন্তু এই বিদ্যুতের প্রভাবটা পড়েছে, যে কারণে প্রত্যেকটা মানুষ কিন্তু খুব চরম কষ্টের মধ্যে পড়ে গেছে। বিশেষ করে যদি রাতের কথা বলি, রাতের কথা যদি আমরা বলি, রাতে এই বিদ্যুৎ চলে যাওয়ার কারণে বৃদ্ধ এবং শিশুদের কিন্তু খুব কষ্ট হয়েছে। আমরা একটু এলাকাবাসীর সাথে কথা বলতে চাই যে তারা আসলে কি জানাচ্ছেন, আমাদেরকে একটু জানাবেন যে এই বিদ্যুতের যে ঘন ঘন লোডশেডিং এই কারণে কি মনে হচ্ছে আপনার? ঘন ঘন বিদ্যুৎ লোডশেডিং এর কারণে আমরা অনেক যারা বৃদ্ধ মানুষ আছে তারা কষ্ট ভোগ করতেছি, এবং আমাদের যারা শিশু ছেলে মেয়ে যারা আছে তারাও গরমে অনেক তাদের শরীরে হারাম। এই কারণে আমরা আমাদের কৃষি ক্ষেত্রে আমরা দেখা গেছে যে আমরা পানি দিব, এর মধ্যে বিদ্যুৎ চলে যায়, কিন্তু আমরা ঠিক মতো চাষাবাদ করতে পারতেছি না। তারপরে ওই আমরা এগুলা ধান লাগানো আমাদের বিঘ্ন ঘটাচ্ছে। বিদ্যুৎ লোডশেডিং থেকে আমরা এলাকাবাসী আমরা মুক্তি চাই, এইটাই হলো আমাদের দাবি যে আমরা বিদ্যুৎ লোডশেডিং থেকে আমরা মুক্তি চাই। জি, আপনি শুনছিলেন যে এই বিদ্যুতের লোডশেডিং এর কারণে রাজবাড়ী জেলা জুড়ে যে দুর্ভোগ দেখা দিয়েছে, এই দুর্ভোগ অচিরেই সমাধান হবে, এমনটাই কিন্তু জানিয়েছেন রাজবাড়ী বিদ্যুৎ বিভাগ। এই ছিল আমার কাছে বিদ্যুতের সর্বশেষ। সোহাগ, ধন্যবাদ আপনাকে। গত 5 বছর ধরে গোলপাতার ছাপড়া ঘরে চলছে বাগেরহাটের তেলিগাতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম।
শিক্ষকরা বলছেন জরাজীর্ণ পুরনো ভবনটি অপসারণের পর আর নির্মাণ হয়নি নতুন কোনো ভবন। দ্রুতই নতুন ভবন নির্মাণের আশ্বাস দিয়েছেন জেলা শিক্ষা কর্মকর্তা। বাগেরহাটের প্রতিনিধি মেহেদি হাসানের প্রতিবেদন, জানাচ্ছেন সুরাইয়া অনু। মাথার উপর নেই স্থায়ী ছাদ, শ্রেণীকক্ষ অনিরাপদ। ঝড় বৃষ্টি শুরু হলে বন্ধ হয়ে যায় পাঠদান। এমন পরিবেশেই 5 বছর ধরে চলছে বাগেরহাটের মোড়লগঞ্জ উপজেলার তেলিগাতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান। 2021 সালে পুরনো ভবনটি অপসারণের পর আর নির্মাণ হয়নি নতুন ভবন। একাধিকবার প্রস্তাব পাঠানো হলেও নতুন ভবনের জন্য মেলেনি বরাদ্দ। ফলে গোলপাতায় ছাউনি বানিয়ে কোনো মতে পাঠদান চালু রাখা হয়েছে। শিক্ষার্থীরা জানায় সামান্য বৃষ্টি হলেই ছাউনির ফাঁক গলে পানি পড়ে ভিজে যায় বই খাতা। ফ্যান না থাকায় গরমের সময়ও টেকাদায় হয়ে পড়ে। আমাদের বিদ্যালয়ে দেখেন চালের থেকে পানি পড়ে, আমাদের ক্লাস করতে অসুবিধা হয়। আমাদের ভাঙাচোরা গোল পাতার ছাউনি, রাস্তাঘাট খুবই খারাপ। আমাদের একটি ভবন দরকার। এ নিয়ে শিক্ষক ও অভিভাবকরাও হতাশ। আমাদের বিদ্যালয়ের জন্য আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বহুবার আবেদন করছি, কোনো সুফল এখন পর্যন্ত পাইনি। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আকুল আবেদন, 190 নং স্কুলের কোমলমতি শিক্ষার্থীদের কথা চিন্তা করে হলেও এখানে একটা ভবন দ্রুত দেওয়ার ব্যবস্থা করবেন। এই জায়গায় আমরা একটা স্কুল ভবন চাই, যে ছাত্রছাত্রীও সুন্দরভাবে পড়াশোনা করুক, স্যাররাও থাকুক। মানসম্মত শিক্ষা নিশ্চিতে নতুন ভবন নির্মাণে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা। তেলিগাতি প্রাইমারি স্কুল, যেটা মোড়লগঞ্জ উপজেলায়, আমরা এই বিদ্যালয়ের নামের তালিকা, ঝুঁকিপূর্ণ নামের তালিকায় এই স্কুলের নাম আমরা অধিদপ্তরে পাঠিয়েছি। আশা করছি যে আমাদের অতি দ্রুত এই বিষয়ে একটি ব্যবস্থা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ নেবেন। 1989 সালে প্রতিষ্ঠিত তেলিগাতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা করছে শতাধিক শিক্ষার্থী। ভবনের পাশাপাশি তাদের পাঠদানে শিক্ষক সংকটও রয়েছে। সুরাইয়া অনু, গ্রিন নিউজ ডেস্ক।